Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা। আমি আজকে আপনাদের জন্য এসএসটি প্যাডাগজি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে এসেছি, যেটা হলো আজকে ক্লাস নাম্বার 10। তার আগে এসএসটি প্যাডাগজি থেকে আরও 9টা ক্লাস করিয়েছি, যেগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের এক্সামের জন্য কাজে আসবে। তাছাড়া আপনারা যদি নোটস নিতে চান কিংবা এডমিশন নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারুন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। তো এখন দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা শুরু করছি। তো প্রথমেই যে এমসিকিউটা আমরা দেখে নেব সেটা হলো 1 নম্বর, নিচের কোনটি সঠিক? 4টা অপশান রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক? তো কী কী রয়েছে? অ্যাসেসমেন্টের পরিমাপের প্রয়োজন হয়, তো অফকোর্স সেটা সঠিকই হবে। অ্যাসেসমেন্টের পরিমাপ করাটা প্রয়োজন হয়। অ্যাসেসমেন্টে মূল্যায়নের পূর্বে হয়। অ্যাসেসমেন্টে কখন হয়? মূল্যায়নের পূর্বে অ্যাসেসমেন্ট হয়। মূল্যায়ন হলো অ্যাসেসমেন্ট এবং আরও কিছু। মূল্যায়নটাই হলো অ্যাসেসমেন্ট এবং আরও কিছু রয়েছে, সেগুলি হলো কি মূল্যায়ন। তো এই তিনটাই কী হবে? কারেক্ট হবে। তো অ্যাকর্ডিং টু অপশান এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, উপরে সবগুলি সঠিক। অপশান নাম্বার ডি, উপরে সবগুলি সঠিক। নেক্সট রয়েছে 2 নম্বর, শ্রেণীকক্ষ শিক্ষণ অ্যাসেসমেন্টের জন্য যে কৌশলটি ব্যবহার করা হয় তা হলো যে শ্রেণীকক্ষে ক্লাসের মধ্যে যে শিক্ষণ যে অ্যাসেসমেন্টের জন্য যে কৌশলটা ব্যবহার করা হয় তা হলো, কোন কৌশলটা ব্যবহার করা হয়? তো এখানে ব্যবহার করা হয় ফ্ল্যান্ডার্সের মিথস্ক্রিয়ার বিশ্লেষণ। এই কৌশলটি ব্যবহার করা হয়। সো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 3 নম্বর, পাঠ্যক্রমের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যেই বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন তা হলো যে পাঠ্যক্রমের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন সেগুলি কোনটা? তো কারেক্ট আনসার কী হবে? কী কী রয়েছে? শ্রেণীকক্ষে অনুযায়ী পাঠ্যক্রমটি উপযুক্ত কিনা? কারেক্ট। পাঠ্যক্রমটি সামাজিক প্রত্যাশা পূরণ করেছে কিনা? কারেক্ট। সাম্প্রতিক জ্ঞানের সঙ্গে পাঠ্যক্রমের সামঞ্জস্য আছে কিনা? সেটাও কারেক্ট। তো উপরে সবগুলি হবে কি কারেক্ট আনসার। তো এখানে কি বলা হয়েছে? প্রথমটাতে বলা হয়েছে যে শ্রেণী অনুযায়ী পাঠ্যক্রমটি উপযুক্ত কিনা। যেরকম ধরুন একটা ক্লাস 2তে একটা স্টুডেন্ট আছে, ক্লাস 2-এ পড়ে, স্ট্যান্ডার্ড 2-এ পড়ে এসে, তো তার অনুযায়ী তার ক্লাসের অনুযায়ী তার যে পাঠ্যক্রম রয়েছে, যে পাঠ্য বিষয়গুলি রয়েছে সেগুলি উপযুক্ত কিনা সেটা দেখতে হবে। সেটা কিসের বিষয়ে দেখা যায়? যে পাঠ্যক্রমে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, মানে পাঠ্যক্রমে মানে কীরকম অ্যাসেসমেন্ট হবে, সেটা কোন কোন বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয়, যে শ্রেণীকক্ষের যে অনুযায়ী পাঠ্যক্রমটি উপযুক্ত কিনা সেটার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। বি নাম্বারটা রয়েছে কি পাঠ্যক্রমটি সামাজিক প্রত্যাশা পূরণ করেছে কিনা। যে পাঠ্যক্রমটি রয়েছে সেটি যে সামাজিক প্রত্যাশা বা সোসাইটির যে নিডস রয়েছে, যে জিনিসটা পড়লে সে সোসাইটির ব্যাপারে জানতে পারবে, সোসাইটির মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবে, সেগুলি পূরণ করছে কিনা সেটাও হলো আরেকটা ইম্পর্টেন্ট গুরুত্ব, যেটার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। সি নাম্বার, সাম্প্রতিক জ্ঞানের সঙ্গে পাঠ্যক্রমের সামঞ্জস্য আছে কিনা। যে সাম্প্রতিক জ্ঞান, যে ওভারঅল তার জ্ঞান রয়েছে সেটার সঙ্গে পাঠ্যক্রমে তার সামঞ্জস্য আছে কিনা সেটাও দেখা প্রয়োজন। তো এর উপরে সবগুলি হবে কারেক্ট অ্যান্সার। অপশান নাম্বার ডি, অ্যাকর্ডিং টু অপশান নাম্বার ডি, অর্থাৎ উপরে সবগুলি হলো কারেক্ট। নেক্সট 4 নম্বর, বর্তমানে অধিকাংশ পরীক্ষায় বহুবিধ পছন্দের প্রশ্নের ব্যবহৃত হচ্ছে, কারণ হলো যে বর্তমান অধিকাংশ ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যে কি হয়? বহুবিধ মানে এমসিকিউস ব্যবহৃত হচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হলো উপরে সবগুলি। তো উপরে সবগুলি কী কী রয়েছে? এই ধরনের প্রশ্নে নম্বরদানে ব্যক্তিগত প্রভাবের কোনো ভূমিকা নেই। যে এই ধরনের প্রশ্নের মধ্যে কী হয়, যে যদি কেউ কারেক্ট আনসার করে তাকে নাম্বার দেবি, কারেক্ট হয়নি মানে সে নাম্বার পাবে না। তো এটার মধ্যে কোনো ব্যক্তিগত প্রভাবে কোনো ভূমিকা নেই। যেরকম অনেক সময় কী হয় যে কোনো টিচার স্টুডেন্টের মধ্যে একটু প্রবলেম থাকতে পারে বা এনিথিং কিছু, যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, টিচারটার স্টুডেন্টের প্রতি কোনো একটা প্রবলেম আছে, পার্সোনাল হতে পারে বা অন্য কোনো কারণে প্রবলেম আছে, তো সে অনেক সময় চাইবে বা নাও চাইতে পারে। জাস্ট ফর এক্সাম্পল, সে তাকে একটু কম নাম্বার দিল 2-3 মার্কসের বা বড় কোশ্চেন হলে, কিন্তু এমসিকিউস হলে সেই ক্ষেত্রে করতে পারবে না। আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলছি, এটার জন্য কেউ অফেন্ড হবে না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি বোঝার জন্য। ওকে, সো এটা কারেক্ট হবে। নেক্সট, নম্বরদান পদ্ধতি সহজ ও সময় সাশ্রয় হয়।
এমসিকিউস হলে কী হয়, নম্বর দান পদ্ধতিটা ইজিলি হয়ে যায় এবং সময়টা খুব কম লাগে। নয়তো বা আমরা যেরকম ধরুন 10 মার্কসের একটা কোশ্চেন স্টুডেন্টে লিখলো, তো অ্যাজ এ টিচার আমরা সবটা পড়বো, পড়ে বুঝে তারপর মার্কসটা দেবো। কিন্তু যদি এমসিকিউস হয় কারেক্ট হয়েছে, বাস আমরা কী করবো, যে একটা রাইট দিয়ে মার্কসটা বসিয়ে দেবো, রাইট, বা ভুল হলে একটা ক্রস দিয়ে দেবো, মার্কসটা দেবো না। তো এই নম্বরদান পদ্ধতিটা ইজি হয়ে যায় এমসিকিউর ক্ষেত্রে, আর সময়টাও কম লাগে। নেক্সট, উত্তরের ক্ষেত্রে অনুমানের প্রভাব খুব কম হয়। উত্তরের ক্ষেত্রে যে অনুমানের যে প্রভাবটা, সেই প্রভাবটাও খুব কম হয়। যেটা কারেক্ট মানে সেটাই যদি আনসার করে সেটাই কারেক্ট হবে, বাকিগুলো ইনকারেক্ট। এরকম না যেটা আমি একটু আইডিয়া করে অন্য একটা দিয়ে দিলাম, এটা বাদে কিছু নাম্বার পেয়ে যাবো, এরকম হয় না। তো উত্তরের ক্ষেত্রে কী হয়, অনুমানের প্রভাবটা কম হয়। তো এই তিনটেই হলো কারেক্ট। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন এমসিকিউ কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, উপরে সবগুলি। ওকে, নেক্সট 5 নম্বর, বহুবিধ পছন্দ প্রশ্নের সুবিধা হলো। এমসিকিউর সুবিধা কি, অ্যাডভান্টেজ কি? এমসিকিউর অ্যাডভান্টেজ হলো সবগুলি। কি কি? সব ধরনের শিখন সামর্থ্যের উপর পৃথকভাবে প্রশ্ন করা যায়, শিক্ষার্থী জ্ঞানের গভীরতা সম্পর্কে অবহিত হওয়া যায়, কারেক্ট। প্রশ্নগুলি পুনর্বার ব্যবহার করা যায়। ওকে, সো তিনটে কী হবে, কারেক্ট হবে। তো ওপরে সবগুলি, ওপরে সবগুলি। এটা আশা করি বুঝতে পেরেছেন, এটা আর আলাদাভাবে বোঝানোর দরকার নেই, জাস্ট অপশানগুলি পড়লেই বোঝা যায়। ওকে, তারপর যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমি ট্রাই করবো নেক্সট ক্লাসের মধ্যে আপনাদের এটা বুঝিয়ে দেওয়ার জন্য, বা অন্য কোনো ডাউট থাকলে সেটাও ক্লিয়ার করার জন্য। আর তার মধ্যে দিয়ে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আমাদের এখানে টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো টেট 1, টেট 2, যারা টেট 2 যারা সায়েন্সের আছে সায়েন্সের নিতে পারেন, আর্টসের হলে আর্টসের নিতে পারেন, বা আপনারা যদি চান কম্পোরক নেবেন সেটাও নিতে পারেন। সবগুলি নোটস অ্যাভেলেবেল রয়েছে। আর প্রত্যেকটা নোটসের মধ্যে কিন্তু প্রথমেই রয়েছে কনসেপ্টটা, একদম কনসেপ্টটা ডিটেলসে আলোচনা রয়েছে, তারপর এমসিকিউ। এরকম না জাস্ট কয়েকটা এমসিকিউ দিয়ে দিলাম, এরকম একদমই না। শুধুমাত্র এমসিকিউস পড়ে টেট পাস করা সম্ভব না। তার জন্য প্রথমেই দেওয়া আছে কনসেপ্ট, প্রত্যেকটা টপিকের কনসেপ্ট আলোচনা আছে, তারপর রয়েছে এমসিকিউস। খুব সুন্দরভাবে বানানো হয়েছে যাতে কোনো কনফিউশন না থাকে, কোনো ডাউট না থাকে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে একদম টেট অ্যাপ্রোপ্রিয়েট নোটসগুলি বানানো হয়েছে, খুব সুন্দরভাবে। আপনারা এসে দেখতে পারেন, নোটসটা দেখে যদি ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। আর তাছাড়া যদি আপনারা টেট 1 অথবা টেট 2 এর জন্য এডমিশন নিতে চান, সেই ক্ষেত্রেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আপনারা যদি এডমিশন নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এনিওয়ে বাকি ডিটেলসগুলি আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা দেখে নিন, তারপর বাকি ডিটেলসগুলি এক এক করে আমি বলে দিচ্ছি। তো নেক্সট যেটা রয়েছে 6 নম্বর, বহুবিধ পছন্দের প্রশ্ন ব্যবহারে অসুবিধা। এখন এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি কিছু অসুবিধা রয়েছে, সেই অসুবিধাগুলি কী কী? তো কারেক্ট আনসার হবে উপরে সবগুলি। এখন কি কি রয়েছে সেটাও দেখে নিই। প্রথমেই রয়েছে প্রশ্ন তৈরি করা কঠিন কাজ ও সময় সাপেক্ষ। যে প্রশ্নগুলি যে তৈরি করবেন অ্যাজ এ টিচার, একজন টিচার যখন এমসিকিউস কোশ্চেনগুলি রেডি করবেন সেগুলি কী হয়, একটু কঠিন কাজ হয়। যে কোশ্চেন করলেন, তারপর 4টা অপশান দিলাম, এগুলি কী হয়, একটা কঠিন হয়ে যায় এবং সময় সাপেক্ষ, একটু সময় প্রয়োজন হয়। আংশিক নম্বরদানে কোনো অবকাশ থাকে না, যে এক্সট্রা কোনো নাম্বার দেওয়ার সেটা কোনো অবকাশ থাকে না। কারেক্ট হলে সে নাম্বার পাবে, কারেক্ট না হলে সে পাবে না, যেটা পাওয়ার সেটাই জাস্ট পাবে। দেন বিভ্রান্তিকর প্রশ্নগুলি সমমানের হয় না, যে বিভ্রান্তিকর প্রশ্নগুলি কি সমমানের হয় না। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, উপরে সবগুলি হলো বহুবিধ পছন্দের প্রশ্ন। নেক্সট 7 নম্বর, নিচের কোনটি আদর্শীয়তা অভিজ্ঞার ক্ষেত্রে অপরিহার্য? ওকে, সো কারেক্ট আনসার হবে উপরে সবগুলি হলো অপরিহার্য। উপরে সবগুলি যে আদর্শ অভিজ্ঞার ক্ষেত্রে কি অপরিহার্য, কি কি রয়েছে? ওকে, কী কী রয়েছে? অভিজ্ঞার উচ্চমানের নির্ভরযোগ্যতা, অভিজ্ঞার সঠিক যথার্থতা, অভিজ্ঞার নর্ম। তো কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি। নেক্সট 8 নম্বর, নিচের কোনটি সঠিক উত্তর? তো নিচের সঠিক উত্তরটি হলো শিক্ষকত্ব পারদর্শিতা অভিজ্ঞা আদর্শীয়তা হওয়ার প্রয়োজন হয় না। অপশান নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 9 নম্বর, পাঠ্যক্রম বিকাশের প্রতিটি স্তরে কি প্রয়োজন? এটা কি হবে? গঠনগত অ্যাসেসমেন্ট এবং প্রয়োজন অনুযায়ী সমষ্টিগত অ্যাসেসমেন্ট করা প্রয়োজন। তো কারেক্ট আনসার কি হবে? গঠনগত অ্যাসেসমেন্ট এবং প্রয়োজন অনুযায়ী সমষ্টি অ্যাসেসমেন্ট করা প্রয়োজন। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার।
পাঠ্যক্রম বিকাশে প্রতিটি স্তরে কি হয়, গঠনগত যে অ্যাসেসমেন্ট রয়েছে এবং প্রয়োজনীয় অনুযায়ী সমষ্টিগত কিছু অ্যাসেসমেন্ট রয়েছে সেগুলি করা প্রয়োজন প্রতিটা স্তরে। সো অপশন নাম্বার সি। নেক্সট 10 নম্বর, শিক্ষার্থীদের পারদর্শিতার অ্যাসেসমেন্টের ক্ষেত্রে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয় না। যে শিক্ষার্থীদের পারদর্শিতা, তার যে পারদর্শিতাটা সে কতটুকু পারদর্শিতা হয়েছে পার্টিকুলার কোনো একটা জিনিসে, তো সেটা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে নিচের এই 4টা যে অপশান রয়েছে সেটার মধ্যে কোন পদ্ধতিটা ব্যবহার করা হয় না। এখানে কিন্তু হয় না বলা হয়েছে, না বলা হয়েছে। তো কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা হবে দুর্বলতা নির্ণয়ন অভিক্ষা। এই পদ্ধতিটা ব্যবহার করা হয় না, বাকি পদ্ধতিগুলি ব্যবহার করা হয়। লিখিত পরীক্ষা ব্যবহার করা হয়, মৌখিক পরীক্ষা, শিক্ষার্থীদের উৎপাদিত দ্রব্য, এগুলি কি হয়, এগুলি পদ্ধতিগুলি ব্যবহার করা হয়, কিন্তু দুর্বলতা নির্ণয়ে যে অভিজ্ঞতা রয়েছে সেটা ব্যবহার করা হয় না। সো অপশন নাম্বার বি হবে এই কোশ্চেনের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 11 নম্বর, নিচের কোন কৌশলটির সাহায্যে শিক্ষার্থীদের পারদর্শিতার অ্যাসেসমেন্ট পাঠ্যক্রমের অ্যাসেসমেন্ট শিক্ষণ প্রক্রিয়ার মূল্যায়ন করা সম্ভব। তো কারেক্ট আনসার হলো প্রশ্নাবলী, অপশন নাম্বার এ প্রশ্নাবলী। যে প্রশ্নাবলী নিচে যে কোন কৌশল, প্রশ্নাবলী যে কৌশলটির সাহায্যে শিক্ষার্থীদের পারদর্শিতা অ্যাসেসমেন্ট পাঠ্যক্রমের অ্যাসেসমেন্ট শিক্ষণ প্রক্রিয়া মূল্যায়ন করা সম্ভব। যে কোশ্চেনের মাধ্যমে, তো স্টুডেন্টদেরকে কোশ্চেন দিয়ে দিলাম, একটা এক্সাম নিলাম, সেটার মাধ্যমে কি করা হয়, সেই কৌশলটির মাধ্যমে শিক্ষার্থী কতটুকু পারদর্শিতা হয়েছে সেটা অ্যাসেসমেন্টের মাধ্যমে জানা যায়, পাঠ্যক্রমে অ্যাসেসমেন্টে জানা যায়, শিক্ষণের প্রক্রিয়া যে মূল্যায়ন সেটা করা সম্ভব হয়। তো কোনটা হবে? প্রশ্নাবলী, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 12 নম্বর, অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য কী? অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য হলো যে অপশন নাম্বার, অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য হলো বিচারকরণ, অপশন নাম্বার বি বিচারকরণ। অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য হলো বিচারকরণ। কি হবে? বিচারকরণ, মানে বিচারকরণ করো, অপশন নাম্বার বি। 13, শিক্ষাক্ষেত্রে অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য হলো, শিক্ষাক্ষেত্রে অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্যটা কি? তো সেটার ক্ষেত্রে প্রধান উদ্দেশ্য হলো শিক্ষামূলক কর্মসূচি কার্যকারিতা বিচার করা, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। 14, শিক্ষায় অ্যাসেসমেন্টের সংজ্ঞা হিসাবে নিচের কোনটি সর্বাপেক্ষা সঙ্গত বলে মনে হয়? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে যে অপশন নাম্বার এই যে এটা হবে অপশন নাম্বার এ। শিক্ষায় অ্যাসেসমেন্ট হলো সেই প্রক্রিয়া যা শিক্ষার উদ্দেশ্যকে বিচার করে। শিক্ষা অ্যাসেসমেন্ট হলো কি? সেই প্রক্রিয়া যা শিক্ষার উদ্দেশ্যকে বিচার করে। অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। 15, একজন শিক্ষক ব্লুপ্রিন্টের সাহায্যে শিক্ষণ উদ্দেশ্য এবং বিষয়বস্তু বিবেচনা করেন। এই প্রক্রিয়ার দ্বারা নিম্নের কোন বৈশিষ্ট্যটি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়? তো কারেক্ট আনসারটা হবে যথার্থতা, অপশন নাম্বার এ যথার্থতা। 16, সঠিকভাবে রচনাত্মক প্রশ্ন প্রস্তুতিতে নিচের কোনটি বেশি গুরুত্বপূর্ণ? কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে এই যে প্রশ্নের পুনরাবৃত্তি থেকে বিরত থাকতে হবে, প্রশ্নের পুনরাবৃত্তি থেকে বিরত থাকতে হবে। যে সঠিক রচনাত্মক প্রশ্নের প্রস্তুতিতে যে রচনাত্মক প্রশ্নগুলো রয়েছে, বড় কোশ্চেনগুলি, সেগুলি প্রস্তুতি করার ক্ষেত্রে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ? তো কী হবে? প্রশ্নের যে পুনরাবৃত্তিটা থেকে বিরত থাকতে হবে, যে রিপিট যে কোশ্চেনগুলো আছে সেগুলি থেকে একটু বিরত থাকতে হবে। সো অপশন নাম্বার সি। 17, রচনাত্মক প্রশ্নের নম্বরদানের সংস্কারগুলি কি? যে রচনাত্মক প্রশ্নের নম্বরদানের সংস্কারগুলি কি? তো কারেক্ট আনসার হবে উপরে সবগুলি। কি কি রয়েছে এবার দেখিনি আমরা। প্রশ্নগুলি প্রস্তুতকালে আদর্শ উত্তর কি হবে তা স্থির করতে হবে। যে প্রশ্নগুলি তা প্রস্তুতকালে প্রিপারেশনের সময়ে কি করতে হবে, তার আদর্শ উত্তরটা কি হবে সেটা স্থির করে রাখতে হবে, সেটা ঠিক করে রাখতে লাগবে। আদর্শ উত্তর থেকে কি ধরনের ব্যতিক্রম হবে, কত নম্বর দেওয়া হবে, তার রূপরেখা ঠিক করতে হবে। যে আদর্শ উত্তর থেকে কি ধরনের একটু ইউনিকনেস থাকলে তাকে কত নাম্বার দেওয়া হবে, কিভাবে নাম্বার দেওয়া হবে, কিভাবে নাম্বার দিলে ঠিক হবে, সেই জিনিসটা আগে থেকেই ঠিক করে রাখতে লাগবে। তারপর রয়েছে উপরে দুটি স্থির করার পর স্কোরিং কি করা প্রয়োজন। যে উপরে দুটি যদি ঠিক হয়ে যায়, এগুলি স্থির করা হয়ে যায়, সেট করা হয়ে যায়, তারপর যে স্কোরিং কিটা রয়েছে সেটা করা প্রয়োজন। তো সবগুলি হল রচনাত্মক প্রশ্নের নম্বরদানের সংস্কারকগুলি। তো অপশনের অ্যাকর্ডিং কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি,
অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, উপরে সবগুলি। নেক্সট রয়েছে 18, নম্বরদান পদ্ধতি সংস্কারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, কারেক্ট আনসার কি হবে, নম্বরদানে নৈবিত্তিকতা, অপশান নাম্বার সি। নেক্সট রয়েছে 19, রচনাত্মক অভিক্ষায় সঠিকভাবে নম্বরদানে থাকবে, রচনাত্মক অভিক্ষায় সঠিকভাবে নম্বরদানে থাকবে কি থাকবে, উপরে সবগুলি। কি কি, 3টি অংশকে একটিতে থাকতে প্রশ্নের ক্রমিক সিরিয়াল নম্বর, অপরটিতে থাকবে প্রশ্নের প্রত্যাশিত উত্তরের পয়েন্টগুলি, তৃতীয়টিতে থাকবে প্রতিটি পয়েন্টের জন্য নির্দিষ্ট নম্বর। তো কি কি থাকবে, এই 3টা থাকবে। তো অপশানের অ্যাকর্ডিং কারেক্ট আনসার হলো অপশান নাম্বার ডি, উপরে সবগুলি। উপরে সবগুলি কি সঠিক। নেক্সট 20, সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নে কি থাকবে, তো কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি। এখন উপরে সবগুলিতে কি কি রয়েছে সেটা একবার আমরা দেখে নিই। প্রথমেই রয়েছে অল্প সময়ের মধ্যে 5 মিনিট উত্তর দিতে হবে, যে অল্প সময়ের মধ্যে কি 5 মিনিটের উত্তর দিতে হবে। উত্তরের জন্য লিখিত শব্দের সংখ্যা নির্দিষ্ট থাকে, যে উত্তর যে লিখবে তার জন্য ওয়ার্ড লিমিট থাকবে, শব্দের সংখ্যাটা নির্দিষ্ট থাকে, ওয়ার্ড লিমিটটা থাকে। উত্তর সংক্ষিপ্ত হলেও তাৎপর্যপূর্ণ পয়েন্টগুলি উল্লেখ করা প্রয়োজন, যে উত্তরটা যে সংক্ষিপ্ত হয়, তা সংক্ষিপ্ত হলেও কি হবে, তাৎপর্যপূর্ণ যে মেইন পয়েন্টগুলো রয়েছে সেগুলি যাতে উল্লেখ করা হয় সেটাও প্রয়োজন। তো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 21, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তরের জন্য নিচের কোনটি ক্ষমতাটি সর্বাপেক্ষা অধিক প্রয়োজন, তো কারেক্ট আনসারটা হবে সংশ্লেষণী ক্ষমতা, অপশান নাম্বার সি। 22, নিচের কোনটি সঠিক নয়, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের বৈশিষ্ট্য, যে নিচের 4টা অপশন থেকে কোনটা সঠিক নয়, কি হিসাবে সঠিক নয়, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের বৈশিষ্ট্য হিসাবে সঠিক নয়। তো এখানে কারেক্ট আনসারটা হবে আংশিক নম্বরদানের ব্যবস্থা থাকে, আংশিক নম্বরদানের ব্যবস্থা থাকে, তো এটা সঠিক নয়, অপশান নাম্বার সি। 23, অতি সংক্ষিপ্ত এবং নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে পার্থক্য হলো, যে অতি সংক্ষিপ্তি আর নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে কি পার্থক্য রয়েছে, তো এই দুইটার মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা হবে উপরে সবগুলি। এখন উপরে সবগুলি কি কি রয়েছে, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অল্প হলেও কিছু লিখতে হয়, নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরদানে সাধারণত লেখার কোনো প্রয়োজন হয় না বা একটি বা দুটি শব্দ সরবরাহ করতে হয়। অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কি হয়, অল্প কিছু হলেও কিছু লিখতে হয়, কিন্তু নৈর্ব্যক্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলির মধ্যে কিছু সাধারণত লিখতে হয় না, যদি লেখা হয় একটি বা দুইটি শব্দই সরবরাহ করতে হয়। বি নাম্বার, অতি সংক্ষিপ্ত প্রশ্নের নির্ভরযোগ্যতা নৈর্ব্যক্তিক প্রশ্নের নির্ভরযোগ্যতা থেকে অপেক্ষাকৃত কম হয়। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থেকে উত্তরদাতার ভাষা ব্যবহারের দক্ষতা সম্পর্কে পরিচয় পাওয়া যায়, নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরে যা সম্ভব নয়। যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে যে উত্তরদাতা যে আনসারটা লিখেছে তার যে ভাষাটা সে কীভাবে ব্যবহার করছে, তার ভাষা ব্যবহার করে যে স্কিলটা, দক্ষতাটা, সেই সম্পর্কে জানা যায়, পরিচয় পাওয়া যায়, কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্নের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। সো এখানে কারেক্ট আনসার কি হবে, অপশান নাম্বার ডি, উপরে সবগুলি। নেক্সট 24, নৈর্ব্যক্তিক প্রশ্নে তো কি কি রয়েছে এখানে, কারেক্ট আনসারটা কি হবে এটা ডাইরেক্ট বলে দিচ্ছি আমি, কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি। উপরে সবগুলির মধ্যে কি কি রয়েছে, ব্যক্তিগত প্রভাব থাকে না, একটিমাত্র উত্তর থাকে, উত্তর দেওয়া থাকে এবং উত্তরদাতাকে সরবরাহ করতে হয়। নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে কি থাকে, যে ব্যক্তিগত কোনো প্রভাব থাকে না, যে একটি আনসার হবে, আনসার শুধুমাত্র সেটাই হবে, একটাই হবে। উত্তর দেওয়া থাকে, উত্তরটিতে অলরেডি দেওয়া থাকে, যেরকম এমসিকিউর মধ্যে 4টা অপশন থেকে একটা তো হবেই, আনসারটা অলরেডি দেওয়া থাকে, যেটা উত্তরদাতাকে কী করতে হয়, সরবরাহ করতে হয়। তো উপরে সবগুলি হবে এটা কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি, উপরে সবগুলি। 25, নৈর্ব্যক্তিক প্রশ্নগুলিকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়, নৈর্ব্যক্তিক প্রশ্নকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়, তো কারেক্ট আনসার কি হবে, কোনোটি নয়, কারণ 2টিও হবে না, 3টিও হবে না, 4টিও হবে না, তো কোনোটি নয়, অপশন নাম্বার ডি। 26, সাধারণ পুনরাবৃত্তি, 2 বহুমুখী পছন্দ, 3 সত্য মিথ্যা, 4 বিন্যাসকরণ অর্থাৎ ম্যাচিং। উপরে উল্লেখিত প্রশ্নের শ্রেণীগুলির মধ্যে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলি হলো, এই যে 4টা এখানে মেনশন করা হলো তার মধ্যে থেকে কোনটা নৈর্ব্যক্তিক প্রশ্নগুলি, তো এখানে কারেক্ট আনসার কি হবে, এখানে
এখানে অ্যাকচুয়ালি নৈর্ব্যক্তিক প্রশ্ন কোনগুলি? চারটাই হলো নৈর্ব্যক্তিক প্রশ্ন। সাধারণ পুনরাবৃত্তি এটাও নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহুমুখী পছন্দ এটাও, সত্য মিথ্যা, বিন্যাস অর্থাৎ ম্যাচিং, এই চারটাই কি? এই চারটাই হলো নৈর্ব্যক্তিক প্রশ্নের যে প্রশ্নগুলি, নৈর্ব্যক্তিক প্রশ্নের বৈশিষ্ট্যগুলি বা প্রশ্নগুলি। তো কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার সি, 1, 2, 3 and 4 চারটা অপশনই কারেক্ট হবে, অপশন নাম্বার সি। নেক্সট 27, বহুমুখী পছন্দের প্রশ্নগুলিতে কি থাকে? বহুমুখী পছন্দের প্রশ্নগুলিতে তিনটি অংশ থাকে। কয়টি অংশ থাকে? তিনটি অংশ থাকে, অপশন নাম্বার বি। একটি বহুমুখী নৈর্ব্যক্তিক প্রশ্নের অংশগুলি হলো, একটি বহুমুখী নৈর্ব্যক্তিক প্রশ্নের অংশগুলি। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি সঠিক। কি কি? একটি বক্তব্য থাকে, একটি সঠিক উত্তর থাকে, একাধিক বিভ্রান্তকারী উত্তর থাকে। তো এই সবগুলি কি? সবগুলি তো বহুমুখী নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে থাকে, সবগুলি বহুমুখী নৈর্ব্যক্তিক প্রশ্নের অংশ, তার জন্য অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 29, নৈর্ব্যক্তিক প্রশ্নের অপরিহার্য বৈশিষ্ট্য। নৈর্ব্যক্তিক প্রশ্নের অপরিহার্য বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হলো নম্বরদানে ব্যক্তিগত প্রভাব মুক্ত করা, অপশন নাম্বার বি। নম্বরদানে ব্যক্তিগত প্রভাব মুক্ত করা, অপশন নাম্বার বি। 30, কোনো অভিক্ষাকে যখন বিভিন্ন সময়ে এবং পরিস্থিতিতে প্রয়োগ করে সহসম্পর্ক নির্ণয় করে নির্ভরযোগ্যতা নির্দিষ্ট করা হয় তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? তাকে বলা হয় এই যে পরীক্ষা পুনঃপরীক্ষা পদ্ধতি, অপশন নাম্বার বি। পরীক্ষা পুনঃপরীক্ষা পদ্ধতি। কোনো অভিক্ষাকে যখন বিভিন্ন সময়ে পরিস্থিতি প্রয়োগ করে সহসম্পর্ক নির্ণয় করে নির্ভরযোগ্যতা নির্দিষ্ট করা হয় তখন তাকে পরীক্ষা পুনঃপরীক্ষা পদ্ধতি বলা হয়। নেক্সট 31, নিচের কোনটি নির্ভরযোগ্যতা নির্ণয়ের কৌশল নয়? কারেক্ট আনসার সহসম্পর্ক, অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 32 নম্বর, সময় এবং পরিস্থিতির পরিবর্তনের ফলে অভিক্ষায় প্রাপ্ত তথ্যগুলি বিক্ষিপ্ত পরিবর্তন ঘটে কিনা তা জানার জন্য নির্ভরযোগ্যতা কি ব্যবহার করা হয়? তো কারেক্ট আনসার হলো পরীক্ষার পুনঃপরীক্ষা পদ্ধতি ব্যবহার করা হয়, অপশন নাম্বার সি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন সবগুলি। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করে দেবেন। নেক্সট ক্লাসে আপনাদের ডাউটগুলি অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তো আজকের ক্লাসের মধ্যে আমরা টোটাল 32 MCQ নিয়ে আলোচনা করেছি SST প্যাডাগজি থেকে। আর আজকে ছিল ক্লাস নাম্বার 10। তার আগে আরও 9টা ক্লাস করিয়েছি, যেগুলি আপনারা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন। চ্যানেলের মধ্যে প্লেলিস্ট আছে, সেখানে গেলে সবগুলি সিরিয়াল ওয়াইজ আপনারা পেয়ে যাবেন। তো এরকম করে আরও ইনফরমেটিভ ক্লাস আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসবো, যাতে আপনাদের এগুলি কাজে আসে। তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সেগুলি কাজে আসছে কিনা, আপনারা পরে বুঝতে পারছেন কিনা, কোনো কনফিউশন থাকলে সেটাও জানাবেন, ভালো লাগলে সেটাও জানাবেন। ওকে, সো এখন আপনাদের কিছু ইনফরমেশান আছে, সেগুলি বলে দিই। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। নোটস রয়েছে আমাদের কাছে টেট 1, তারপর রয়েছে টেট 2, STGT, এই নোটসগুলি অ্যাভেলেবেল রয়েছে। টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, টেট 2 নোটের প্রাইসটাও হলো 3000 টাকা এবং STGT নোটের প্রাইসটা হলো 3500 টাকা। এগুলি হলো ইন্ডিভিজুয়াল নোটের প্রাইস। আর যদি আপনারা কম্বাইন নোটস নিতে চান, কম্বাইন নোটস যেরকম টেট 1 এবং 2 এই দুটো একসাথে নিলে হবে 5000 টাকা, টেট 2 এবং STGT সেটার ক্ষেত্রে হবে 5500 টাকা। কম্বাইন নোটস নিলে কিন্তু সেই ক্ষেত্রে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। যেরকম ইন্ডিভিজুয়াল নোটস নিলে টেট 1 টেট 2 3000 টাকা করে, STGT 3500 টাকা। কিন্তু দেখুন কম্বাইন নোটস নিলে সেই ক্ষেত্রে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। টেট 1 2 ক্ষেত্রে রয়েছে 5000, আর টেট 2 এবং STGTর মধ্যে রয়েছে 5500। তো এইটা হলো নোটের প্রাইসগুলি। তাছাড়াও কনফিউশন থাকলে নাম্বার তো আছেই, সেই নাম্বারে আপনারা কল করে জেনে নিতে পারেন। তাছাড়া আমাদের কোচিং সেন্টারে কিন্তু নিউ ব্যাচের জন্য এডমিশন চলছে। তো আপনারা যদি এডমিশন নিতে চান তাহলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। প্রয়োজনে আপনারা একদিন ক্লাস করে দেখুন, যদি ক্লাস করে ভালো লাগে, নোটস দেখে ভালো লাগে, তবেই আপনারা এডমিশন নিন, নোটসটা নিন। এডমিশন প্রসেসটাকে বলে দিচ্ছি। এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা হলো এডমিশন ফিসটা, এবং মান্থলি ফিস হলো 500 টাকা, যেটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল নোটসটা পেয়ে যাবেন, সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাবেন, এবং অফলাইন এবং অনলাইন ওয়েমার্কশিট বেসড প্রিন্টেড যে কোশ্চেন রয়েছে, ওয়েমার্কশিট রয়েছে, সেরকম মক টেস্টও পেয়ে যাবেন। সম্পূর্ণটা পেয়ে যাচ্ছেন কিন্তু এটার মধ্যে আলাদা কোনো পেমেন্ট করতে লাগছে না।
ক্লাস নোটস, ক্লাস এমনিতে যে মেটেরিয়ালসগুলি রয়েছে, ফোন নোটস পেয়ে যাচ্ছেন, অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট সবগুলি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কোচিং সেন্টারে। আর এই পেমেন্টের মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি এডমিশন নিতে চান, আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। নাম্বারটা একবার বলে দিচ্ছি, 6009340523 নম্বরে। তাছাড়া যদি আপনারা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের নোটস নিতে চান, সেই নোটসটাও নিতে পারেন। সেই নোটের প্রাইসটা একবার বলে দিচ্ছি, সেই নোটের প্রাইসটা হলো 1500 টাকা। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নোটের প্রাইসটা 1500 টাকা। সেই নোটস নিতে চাইলে সেটাও নিতে পারেন। আগে নোটসটা এসে দেখতে পারেন, যাচাই করে যদি ভালো লাগে তবে আপনারা নোটসগুলি নিতে পারেন। তবে টেট 1, টেট 2, এসটিজিটি এই যে নোটসগুলো রয়েছে সবগুলি কিন্তু কনসেপ্ট প্লাস এমসিকিউস রয়েছে। প্রথমে সবগুলি টপিক থেকে কনসেপ্টটা আলোচনা করা রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ একদম টেট এবং এসটিজিটি অ্যাপ্রোপ্রিয়েট যে নোটসটা বানানো হয়েছে এক্সপার্ট টিচারদের দ্বারা। আপনারা দেখুন, যাচাই করুন, ভালো লাগবে তবেই নোটসটা নেন অথবা এডমিশন হন। ওকে, তো এটাই ছিল আজকে ইনফরমেশনগুলি। আর আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন। আপনাদের লাইক কমেন্টে আমরা অনেকটাই মোটিভেট হই। তো আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আপনাদের জন্য আমরা আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসবো। তো ভালো লাগলে লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন পরবর্তী সময়ে কোন টপিকটা চান বা কোন সাবজেক্টের উপরে ক্লাস চান। আর যদি হেল্পফুল মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।